নমস্কার। আমাদের যারা ইয়ং জেনারেশন আছে সেই ইয়ং জেনারেশনে বলতে গেলে আমি বলতে চাইছি বিলো 30 যে সমস্ত ইনভেস্টাররা আমাদের মার্কেটে পার্টিসিপেট করছে তারা শুধুমাত্রই মার্কেটের যে প্রাইস অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ মূল্য বৃদ্ধি, শেয়ারের যে মূল্য বৃদ্ধি সেটা থেকে খালি প্রফিট করার চিন্তাভাবনা করে। কিন্তু যারা একটু বয়স্ক, একটু স্টেবল মেন্টালিটি সম্পন্ন মানুষজন আছে তারা শুধুমাত্র যে টাকাটা স্টক প্রাইসের দাম বৃদ্ধির সাথে ইনকাম করার চেষ্টা করে এমনটা নয়, তারা কিন্তু ডিভিডেন্ডের মাধ্যমেও কতটা ইনকাম করা যায় তারও কিন্তু চিন্তাভাবনা করে। তো আজকের এপিসোডে আমরা কথা বলতে চলেছি ডিভিডেন্ড সম্পর্কে বিস্তারিত এক আলোচনা, এবং এই ভিডিও দেখার পরে আমি আশা রাখবো ডিভিডেন্ড সংক্রান্ত সমস্ত ডাউটগুলো আপনাদের মনে ক্লিয়ার হতে চলেছে। আচ্ছা, ডিভিডেন্ড জিনিসটা কি সেটা একটু ব্যাখ্যা করি, কারণ অনেক ভাই বোনরা আছে দেখছে তারা ডিভিডেন্ড কি সেটাই হয়তো জানে না, আর আপনারা যদি জেনে থাকেন তাহলে একটু ভিডিওটা স্কিপ করে দেখতে পারেন। ডিভিডেন্ড হলো আমাদের যে একটা কোনো কোম্পানি তার একটা অপারেশন করছে, তাই সে একটা বিজনেস করছে, সেই বিজনেস থেকে সে যতটা প্রফিট জেনারেট করছে সেই প্রফিটের কিছু অংশ তারা তাদের মাইনরিটি শেয়ার হোল্ডার বা তাদের শেয়ার হোল্ডারদেরকে কিন্তু তারা প্রোভাইড করে ডিভিডেন্ড আকারে। বুঝতে পারলে না? আমি আবারও রিপিট করি। ধরো একটা এ কোম্পানি থেকে দেখা যাচ্ছে বাৎসরিক সে 100 টাকা নিট প্রফিট জেনারেট করছে। এই 100 টাকাটা কার প্রাপ্য? শেয়ার হোল্ডারদের প্রাপ্য। এবং এই 100 টাকার মধ্যে তারা কি করছে, 100 জন শেয়ার হোল্ডার থাকলে তাকে প্রত্যেকটা শেয়ার হোল্ডারকে 1 টাকা করে ভাগ করে দিয়ে দিচ্ছে। এই যে ভাগ করে দিয়ে দেওয়া একে বলা হয় ডিভিডেন্ড। এবার এই ডিভিডেন্ডটা কিন্তু কোম্পানি যে দিতেই হবে এরকম কোনো কোম্পানি অ্যাক্টে কোনো বাধ্যকতামূলক নেই। যেমন কোনো মানুষ যদি এফডি করে ব্যাংকে যেমন ইন্টারেস্টটা তাকে পে করতেই হবে, কিন্তু এখানে ডিভিডেন্ড কোম্পানি চাইলে দিতেও পারে নাও দিতে পারে। কিন্তু এটা কিভাবে ডিসিশন হয়? এই ডিসিশনটা বোর্ড মিটিংয়ে হয়। বোর্ড মিটিংয়ে প্রস্তাব রাখা হয় যে বছর ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হবে কি হবে না। তখন যে তারা মনে করে যে হ্যাঁ ঠিক আছে, কোম্পানি এবারে 200 টাকা প্রফিট করেছে, 100 টাকা ভবিষ্যতে কোনো একটা বিজনেস ওপেন করতে, কোনো একটা নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ওপেন করতে বা কোনো নতুন একটা বিজনেসের মধ্যে এন্টার করতে রেখে দেওয়া হোক অ্যাজ আ রিজার্ভ হিসাবে, আর 100 টাকা যেটা পড়ে থাকবে সেটা মাইনরিটি শেয়ার হোল্ডারদের মধ্যে একটা ডিভিডেন্ড আকারে দিয়ে দেওয়া হোক। তো এই যে পুরো যে জায়গাটা সেটা কিন্তু আমরা অ্যাজ আ ডিভিডেন্ড হিসাবে বুঝি। আর এই যে রিজার্ভের কথা বললাম, এই রিজার্ভটাও কিন্তু আনক্লেমড প্রফিট অফ শেয়ার হোল্ডার, অর্থাৎ শেয়ার হোল্ডারদের প্রফিটটা সে ক্লেম করেনি, সেটা কোম্পানিতে জমা আছে কোম্পানির ফিউচার গ্রোথের জন্য। এবার এই ডিভিডেন্ডের মাধ্যমে কিন্তু অনেক মানুষের ম্যানুপুলেশন করে, অনেক কোম্পানি ম্যানুপুলেট করতে দেখতে পাওয়া যায় তাদের শেয়ার প্রাইসকে। তার কারণ যারা একটু বয়স্ক, যারা স্টেবল মেন্টালিটি, প্রথমেই বললাম যারা মানুষজন, তারা কিন্তু ডিভিডেন্ড যখন ডিক্লারেশন দেয় যে হ্যাঁ এত ডেট থেকে এত ডেট পর্যন্ত যার কাছে শেয়ারটা একটা রেকর্ড ডেট থাকে, সেই রেকর্ড ডেটের মধ্যে যার কাছে শেয়ারটা থাকবে সেই শেয়ারটা কিন্তু সেই শেয়ার হোল্ডারদের কিন্তু ডিভিডেন্ড দেওয়া হবে। বুঝতে পারলে না? আমি রিপিট করি। দেখো, একটা ডেট বেঁধে দেওয়া হয় যে এই ডেটের মধ্যে ধরো অমুক কোম্পানি XYZ কোম্পানির যে শেয়ারগুলি তার যে ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে পড়ে থাকবে সেই ডিম্যাট অ্যাকাউন্টটাকে রেকর্ড করা হবে এবং তার ডিভিডেন্ডটা সে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এবং এই ডিভিডেন্ড কিন্তু গভর্নমেন্ট কিন্তু এই ডিভিডেন্ডের উপরে কিন্তু চার্জও করে। ঠিক আছে? তো এবার বিষয়টা হচ্ছে তুমি কি করছো, একটা শেয়ার কিনছো, শেয়ারের দাম বৃদ্ধির সাথেও যেমন ইনকাম করছো, তেমনি সেই কোম্পানি যদি মুনাফা করে সেই মুনাফার একটা অংশের মাধ্যমেও কিন্তু তুমি ইনকাম করছো। তার কারণ একটা শেয়ারে যদি তুমি 10 টাকা ডিভিডেন্ড পাও তাহলে তোমার 1000 শেয়ারে তুমি কত পেলে? 10,000 টাকা ডিভিডেন্ড পেলে। তার মানে কি শেয়ারের প্রাইসের সাথে তোমার ইনকাম হচ্ছে, ডিভিডেন্ডের মাধ্যমেও তোমার এক্সট্রা একটা ইনকাম জেনারেট হচ্ছে। তো এই জন্য বহু মানুষ আছে যারা বড় বড় একটা HNI বা বলতে পারো একটা অনেক দিন ধরে শেয়ার বাজারে যারা আছে তারা কিন্তু একটা বাৎসরিক ডিভিডেন্ড থেকে একটা অঙ্কের টাকা কিন্তু তারা জেনারেট করে। তবে আমরা বুঝি না যে আচ্ছা কোন স্টকটা বেশি ডিভিডেন্ড দেবে, এটা আমরা কিভাবে বুঝবো? তার জন্য যে কনসেপ্টটা আমাদের সামনে এগিয়ে আসে সেটাকে বলা হয় ডিভিডেন্ড ইল্ড। অর্থাৎ
প্রত্যেকটা কোম্পানির ডিভিডেন্ড একটা ইল্ড হয়। সেই ডিভিডেন্ড ইল্ডটা কিভাবে বেরোয়, দেখো প্রত্যেক শেয়ারে কত টাকা কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে, আর সেটাকে যদি ভাগ করা যায় যে কোম্পানির কারেন্ট শেয়ার প্রাইস কত, তাহলে যে রেশিওটা বেরিয়ে আসে সেই রেশিওটাকে আমরা কিন্তু ডিভিডেন্ড ইল্ড বলি। এবং যে কোম্পানির ডিভিডেন্ড ইল্ড যত বেশি, সেই কোম্পানির প্রতি কিন্তু যারা রিটেল ইনভেস্টর আছে বা যারা একটু লং টার্ম ইনভেস্টর আছে, তাদের কিন্তু আকর্ষণ অনেক বেশি থাকে। ধরো একটা এক্সাম্পল হিসাবে নিয়ে বলি, কোনো একটা কোম্পানি, সেই কোম্পানিতে দেখা যাচ্ছে যে ডিভিডেন্ড ইল্ড ধরো একটা এ কোম্পানিতে 6 আর বি কোম্পানিতে 5, এবং তোমার মনে হচ্ছে যে তাহলে আমার কোন দিকে যাওয়া উচিত, ডেফিনেটলি তোমার মনে হবে যে 6 দিকে যাওয়া উচিত। তার কারণ কেন, কারণ হচ্ছে এই 6 নম্বর যে এই কোম্পানিটা আছে, এই কোম্পানিটা যত না ডিভিডেন্ড দিচ্ছে তার থেকে শেয়ার প্রাইসটা অনেকটা কম বি এর তুলনায়, তাহলে সব সময় হাই রিচ ডিভিডেন্ড ইল্ড কোম্পানিতে কিন্তু সব সময় বেনিফিট দেখতে পাওয়া যায়। তবে এখানে একটা কোশ্চেন মার্ক ক্রিয়েট হয়, কেন, তার কারণ কোন কোম্পানি ডিভিডেন্ড পে করা উচিত। তার কারণ ধরো তোমার একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি, যেমন আমি বলতে পারি এখন ওটিটি প্ল্যাটফর্ম যে ইন্ডাস্ট্রিটা একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি। আমি এখন বলতে পারি যে রিনিউয়েবল এনার্জি যে ভারতবর্ষের বর্তমান যে সেক্টরের পজিশন রয়েছে সেটা একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি, এর মধ্যে বহু কোম্পানি তোমরা জানো রিনিউয়েবল এনার্জির মধ্যে। আমরা বলতে পারি টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিও কিন্তু আগামী দিনে গ্রোথ করবে। আমরা এটা বলতে পারি যে আগামী দিনে ক্লাইমেট চেঞ্জের উপরে যে সমস্ত কোম্পানিগুলো কাজ করছে, সেই সমস্ত কোম্পানিরও কিন্তু একটা আগামী দিনে গ্রোথ আসবে। তো যে সমস্ত কোম্পানিগুলোর বিজনেস গ্রোথ ফেজে আছে, সেই সমস্ত কোম্পানি যদি দেখা যায় যে তার নেট ইনকাম, অর্থাৎ তার যে সমস্ত এক্সপেন্সেস বাদ দিয়ে যে লাস্ট নেট ইনকাম থাকছে, সেই নেট ইনকামের মধ্য থেকে 80-90% মার্জিন তারা কি মানে ইনকামকে তারা ডিভিডেন্ড হিসাবে তাদের শেয়ার হোল্ডারকে দিয়ে দিচ্ছে, তাহলে কি এটা ভালো দিক? কখনোই না। কেন, তার কারণ যে সেক্টরটাতে যে বিজনেসটাকে যে ফেজে দেখা যাচ্ছে গ্রোথ হচ্ছে, সেই গ্রোথ ফেজের মধ্যে যদি সেই কোম্পানি নিজের আয়ের ম্যাক্সিমাম অংশ তার শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড আকারে দিয়ে দেয়, তাহলে কিন্তু সেটা তার ব্যবসার ক্ষেত্রে ক্ষতি। তার কারণ সে যদি ডিভিডেন্ড আকারে না দিয়ে সে যদি নিজের বিজনেসের উপরে আবার যদি রিইনভেস্ট করে, তাহলে কিন্তু তার ফলে দেখা যাবে কোম্পানির যে শেয়ার প্রাইস, সেই শেয়ার প্রাইস কিন্তু ফান্ডামেন্টালি কন্টিনিউ গ্রো করছে। তার কারণ তার যে প্রফিট, সেই প্রফিটও কিন্তু কন্টিনিউ গ্রো করবে। এবার কোন কোম্পানিগুলো ডিভিডেন্ড বেশি দিতে পারে, ধরো যে কোম্পানিটা অলরেডি গ্রোথ হয়ে গেছে, ম্যাচিওরড কোম্পানি, যেমন বলতে পারি নেসলে অলরেডি ম্যাচিওর, তার আর মার্কেট ক্যাপচার করার মতন জায়গা নেই, সে অলরেডি গেইন করে ফেলেছে যা করার। আইটিসি সিগারেট বিজনেস আর সেখানে গেইন করার কিছু নেই, কত আর সিগারেট মানুষকে খাওয়াবে, আইটিসি তো বহু মানুষকে সিগারেট খাইয়ে দিল। সেই জন্য যদি আমরা আইটিসিকে দেখি, সে কি করছে, তার যে সিগারেট বিজনেস থেকে সেখান থেকে ডিভিডেন্ড পে করছে এবং গিয়ে তার শেয়ার হোল্ডারদের কাছে যাচ্ছে, এবং সেই আইটিসি আবার সেই টাকাটাকে নিয়ে কালেক্ট করে সেই আবার নতুন আর একটা ইন্ডাস্ট্রি বা নতুন একটা ব্যবসাতে রিইনভেস্ট করতে দেখতে পাওয়া যাচ্ছে। তো ম্যাচিওর কোম্পানিতে যদি ডিভিডেন্ড অনেক হাই থাকে, ওকে, নো ইস্যু। বাট যে কোম্পানিতে দেখা যাচ্ছে যে গ্রোথ ফেজে রয়েছে কিন্তু সে অতিরিক্ত ডিভিডেন্ড দিচ্ছে, সেটা কিন্তু তার ফান্ডামেন্টালি একটা বিজনেস ডিসিশনের উপরে কিন্তু কোশ্চেন মার্ক ক্রিয়েট করে। এছাড়া আরও দুটো ফেজ তৈরি হয়। অনেক সময় অনেক রিয়েল এস্টেট কোম্পানি বা অনেক ম্যানুফ্যাকচারিং কোম্পানিকেও দেখতে পাওয়া যায় যে কোম্পানির যে প্রমোটার হোল্ডিং, সেই প্রমোটার হোল্ডিং প্রায় 70%-এর উপরে প্রমোটার হোল্ডিং রয়েছে, এবং ইনডাইরেক্টলি দেখা যাচ্ছে যে তার ডিআইআই বা তার যে রিটেলের মধ্য দিয়েও তারা কিছুটা অংশ স্টেক তারা হোল্ড করছে। তারপরে দেখা যাচ্ছে যে কোম্পানি কন্টিনিউ লোন নিচ্ছে, ভালো করে বুঝবেন, কোম্পানি কন্টিনিউ লং টার্ম বা শর্ট টার্ম ডেট নিচ্ছে, কিন্তু কোম্পানি লং টার্ম বা শর্ট টার্ম ডেট নেওয়ার পরেও দেখা যাচ্ছে কি সে কিন্তু ডিভিডেন্ড পে করে যাচ্ছে। তাহলে এখানে একটা কোশ্চেন মার্ক হয় না যে কোম্পানির লোন দিনকে দিন বাড়ছে, কিন্তু কোম্পানির যে লোনটাকে মেটানোর দরকার তার নিট প্রফিটের কিছু অংশকে কেটে সে না মিটিয়ে সে কি করছে, ডিভিডেন্ড আকারে কিন্তু তার শেয়ার হোল্ডারদের, যেহেতু কোম্পানির প্রমোটার গ্রুপ ম্যাক্সিমাম শেয়ার হোল্ডিং নিয়ে বসে আছে, সেহেতু দেখা যাচ্ছে তারা
টাকাটাকে সাইফন অফ করতে দেখতে পাওয়া যাচ্ছে। এটাও কিন্তু একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু রেড ফ্ল্যাগ কিন্তু ক্রিয়েট করে। তাই অলওয়েজ আমরা যখনই হাই রিচ আমরা যখন ডিভিডেন্ড ইল্ড কোনো কোম্পানিকে অ্যানালাইসিস করছি, তার কিন্তু ডেট কত রয়েছে এবং ডেটের মধ্যে কতটা গ্রোথ বা ডিগ্রোথ দেখা যাচ্ছে, অর্থাৎ কতটা সে রিপেমেন্ট করতে পারছে বা কতটা রিপেমেন্ট করছে এবং তার সাথে ডিভিডেন্ডের মধ্যে যে কতটা গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে, এই টোটাল বিষয়টা যখন আমরা অ্যানালাইসিস করে একটা সঠিক কোম্পানিতে বিনিয়োগ করি, তখনই কিন্তু আমরা ডিভিডেন্ডের অ্যাকচুয়াল মজাটা লং টার্মে আমরা পাই। কারণ অনেক সময় দেখা যায় ছোট ছোট যারা বিনিয়োগকারীরা আছে, তারা যখন নতুন নতুন ডিভিডেন্ড সম্পর্কে শোনে, তখন যে কোনো কোম্পানিতেই যখন একটা ইস্যু নোটিফিকেশন আসে যে ডিভিডেন্ড দেওয়া হবে, তারা ঝাঁপিয়ে পড়ে তার ফান্ডামেন্টাল না দেখে। এবং বহু ক্লায়েন্টদের দেখা যাবে যারা কি করছে যে 100 টাকা ডিভিডেন্ড নেওয়ার চক্করে তাদের স্টক প্রাইসে 200 টাকার ডিগ্রোথ হয়ে যাচ্ছে। এর ফলে কি আলটিমেটলি তারা কিন্তু লসে চলে যাচ্ছে। তাই সবসময় ডিভিডেন্ড খাওয়া উচিত, কিন্তু ডিভিডেন্ড খেতে গেলে তাকে একটা কোম্পানির ফান্ডামেন্টাল ভালো একটা কোম্পানিকে দেখে আমার ডিভিডেন্ড খাওয়া উচিত। তো এতটুকুই আজকে আলোচনাতে থাকলো। এরপরও যদি কারোর কোনো ডাউট থাকে এবং এই ডিভিডেন্ড হাই রিচ কীভাবে গ্রোথ ডিভিডেন্ড কোম্পানিগুলো দেখা যাবে, সেইগুলো যদি নিয়ে আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আমার কম্পিউটারের যে স্ক্রিন শেয়ার করে আপনাদের সামনে বোঝানোর। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।